ওয়াও, আমি কিন্তু ভয় পাচ্ছি। এই যে আপনার এত সুন্দর গ্লাস স্কিন, তো সেক্ষেত্রে মেয়েরা আপনাকে হিংসা করে না? আমার বান্ধবীরা হিংসা করে অনেক। সবসময় আপনি স্বর্ণের দুল পরেন, এটা কি সত্যি? আমি গোল্ড আর ডায়মন্ড ছাড়া অ্যাকচুয়ালি আমার পড়া হয় না। তাহলে কি হাসলে অটোমেটিক লাল হয় নাকি আপনি ব্লাশন দেন? আমি যদি 5 মিনিটের জন্য বাসার বাইরে নামি, আমি বাসার বাইরে থেকে উপরে উঠে আমি গোসল করব। আমি আসলে কন্যার কপি। আমার জিয়াউর রহমানের ব্যক্তিত্ব আমার খুব পছন্দ। যে মেজর জিয়া সাহেব মৃত্যুবরণের কতদিন পর্যন্ত তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই পর্যন্ত আমার আম্মু ভাত খায়নি, পানি মুখে দেয়নি। শেভ করার সময় শেভিং লোশনটা পর্যন্ত আমি হয় জার্মানি নাইলে আমেরিকা। জার্নালিস্টরা কোনো অপরাধ ছাড়াই আমাকে সারা বাংলাদেশ থেকে বয়কট করেছিল। আই লাভ ইউ। I love you too. আগে দেখে আমার দাড়িটা উঠছে কিনা আর আক্কেল দাঁত উঠছে কিনা, আমি সোন দিয়ে দাড়ি উঠাইতাম। তো আমি যদি শুধু হিরো না হতাম, আমি ফালা দিল 30টার উপরে মার্ডার মামলা খাইতাম। 30টার উপরে। 80% অটোওয়ালা সারাদিন অটো চালাবে, রাত্রেবেলা চিন্তাই করবে। 18টা ছবিতেও 9 কোটি টাকায় মানুষ আমার উপর ইনভেস্ট করেছে। আমার পরিচালক আমাকে নিয়ে স্যাটিসফাইড, আমার প্রযোজক আমাকে নিয়ে স্যাটিসফাইড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সসেজ শো। আজকে আমাদের সেটে এমন একজন উপস্থিত আছেন যিনি একেবারে এক জবানের একজন ব্যক্তি। কারণ তার প্রথম মুভি এক জবান, এবং তিনি কিন্তু ব্যক্তি জীবনেও খুব স্পষ্টবাদী, অর্থাৎ ঠোঁট কাটা স্বভাবের নায়ক হিসেবে কিন্তু বেশ পরিচিত। শুধু তাই না, তিনি দেখতে খুবই হ্যান্ডসাম, অনেক টল, মাশাআল্লাহ দেখতে খুবই ফর্সা, একেবারে গ্লাস স্কিন। শুধু তাই না, বাংলার রণবীর কাপুর, বাংলার টম ক্রুজ, অনেক নামে কিন্তু তাকে ডাকা হয়, এবং বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা পজিশনেও কিন্তু তিনি আছেন। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, আমাদের চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনার এত সুন্দর গ্লাস স্কিন, অন্যান্য নায়কের থেকেও আপনি একটু বেশি ফর্সা, এই গ্লাস স্কিনটা তো মেয়েরা চায়, তো সেক্ষেত্রে মেয়েরা আপনাকে হিংসা করে না? আমার বান্ধবীরা হিংসা করে অনেক, আমার বোনেরা হিংসা করে অনেক। এরা তো লেগেই থাকে আমার পিছনে। একজন হিরোর যা যা করা উচিত আমি কিন্তু এগুলো একদমই করি না। আমি সবসময় ছন্ন ছাড়া। আমার যে মুখে একটা পিম্পল উঠতেছে, এটার দিকে আমার নজর দিতে হবে, দ্রুত পার্লারে যেতে হবে, বা আমার ফেসিয়াল করতে হবে, আমি কখনো নেভার এভার আমি কোনোদিন ফেসিয়াল করি নাই। আমি একটা কাজ করি, আমি না কোনোদিন আমার লাইফে কোনোদিন ফেসিয়াল করি নাই। আমি একটা কাজই করি, আমি মুখ ধুই অনেক। আমি যদি 5 মিনিটের জন্য বাসার বাইরে নামি, আমি বাসার বাইরে থেকে উপরে উঠে আমি গোসল করব। দেখা গেছে এমন দিন আমার শীতকালও 4-5 বার গোসল করা হয়ে যায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিনিমাম 5 বার আপনার মুখ ধোয়া হয়ে যাবে। নায়িকারা যখন একসাথে স্ক্রিন শেয়ার করে, অনেক নায়িকা তো আছে আপনার থেকে একটু ডার্ক টোনের, আমাকে ম্যাচ করার জন্য আমাকেও ডার্ক করতে হয় একটু। আপনি কেন সুদর্শন অ্যাওয়ার্ডটা পাচ্ছেন না? অ্যাকচুয়ালি কি সুদর্শন অ্যাওয়ার্ড আছে বাংলাদেশে কোথাও? বাট দেওয়া যেতে পারে, কিন্তু এটা কিন্তু ভালো একটা ক্যাটাগরি। হ্যাঁ, এবং আমরা জয় চৌধুরীকে সেখানে একেবারে ফার্স্ট দেখতে চাই, সেরা সুদর্শন পুরুষ হিসেবে। ভক্তরা জানতে চায় যে আপনি কি কানে পিয়ার্সিং করেছেন নাকি এটা আসলে? না, এটা করা। এটা কি 2 কানেই না, পিয়ার্সিং? আমার এক কানে করা। সব সময় আপনি স্বর্ণের দুল পরেন, এটা কি সত্যি? হ্যাঁ, স্বর্ণের দুল না পড়লে তো কানে প্রবলেম হতে পারে না। আমার জানা নেই, মানে হ্যাঁ। আচ্ছা, ইমিটেশনের অনেক ধরনের ডিজাইনের অনেক কিছু পাওয়া যায়, তো অনেক সময় আমি ওটা ইউজ করি, করার পরে তখন আমার এখানে মনে হয় একটু প্রবলেম হচ্ছে আর কি। আমি গোল্ড আর ডায়মন্ড ছাড়া অ্যাকচুয়ালি আমার পড়া হয় না। বেশিরভাগ সময় তো আপনার ভাবি কেনে। এটা কি ভাবির কানের দুল? না, ওই কিনে নিয়ে আসে আর আচ্ছা, কি। আচ্ছা। তা আমি একটা দোকানে যাব, গিয়ে ছেলে মানুষ, আমি হিরো, আমি যে বলবো আমাকে কানের দুলটা দেন। আমি দেখেছিলাম আপনি বড় কানের দুলগুলো পরেন, টপ গুলো বড় টপ। আপনার সুপার হিট সিনেমার মধ্যে একটা হচ্ছে হিটম্যান, তো সেখানে শাকিব খানের সাথে আপনি ছোট ভাই ক্যারেক্টারে, সেক্ষেত্রে হয়নি এরকম যে শাকিব ভাই আপনাকে মজা ছুড়ে বলছে জয় তুমি কিন্তু কম মেকআপ করবা? ভাই অনেক সুন্দর। আমরা দুজনই যখন একসাথে যখন স্ক্রিনে ছিলাম, তখন ওয়াজেদ আলী সুমন ভাই ছিল, এটা হচ্ছে ডিরেক্টর, সে এবং ক্যামেরাম্যান, তারা অনেক বেশি স্যাটিসফাইড ছিল। তারা এইভাবে বলতেছিল যে লাইফে এই প্রথম 2টা হিরোকে আমাদের অ্যাডজাস্ট করতে, এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারছি। তার মানে শাকিব ভাইয়া এবং আপনার স্কিন টোনটা সেম? হ্যাঁ, মোটামুটি। আপনার কি মনে হয় জনগণ আপনার সম্পর্কে কোন 3টা বিষয় সবচেয়ে বেশি জানতে চায়? অ্যাকচুয়ালি আমার সাথে কোন নায়িকার সম্পর্ক আছে? আচ্ছা, আপনি বলেন তো কতজন হিরোইনের সাথে আপনার গুঞ্জনটা উঠেছে? মেনলি 3 জনের সঙ্গে উঠছে, অপু, পরিমাহি। সবথেকে ভালো ফ্রেন্ড ধরতে গেলে ওরাই আমার, যার জন্য ওরা কনফিউশন আছে। জনগণের প্রশ্নের উত্তরটা কি হবে? জনগণের প্রশ্নের উত্তর হবে হচ্ছে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, এটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। দ্বিতীয় বিষয়, জনগণ জানতে চাই যে আমি কি আসলে হিন্দু নাকি মুসলিম। আমি মুসলিম। অনেকে আমার এই ট্যাটুটা দেখে অনেকে মিসগাইড হয়, জয় চৌধুরী নামের উপরে মিসগাইড হয়। আর এই ট্যাটুটা আমার করা হয়েছিল শখের বিষয়। এটা করেছি 2014-তে। 10 বছর ধরেই আমি খুব
প্যারাতে আছি ফ্যামিলির, নিজে পার্সোনালি, যে আমি কতক্ষণে এটা উঠাবো। সার্জারি করাটা একটা টাফ একটা ব্যাপার, কারণ স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট মোমেন্টে আমি আমেরিকাতে গিয়ে উঠাতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু মিলিয়ে বাচ্চাটা ছোট ছিল, ওকে আমার টেক কেয়ার করতে হচ্ছিল। এবার আমি যাব, এবার গিয়ে আমি চিন্তা করছি যে আমি আল্লাহর রহমতে, আল্লাহ যদি কপালে রাখে, আমি এগুলা সব উঠাই ফেলবো। যে আমি দুটা করছিলাম, এটারও একটা কারণ আছে, কোনো সাইন না, আমাকে যাওয়ার পরে অনেকগুলা পেজ উঠাই দিল। আমি এটা বাংলা টাকা 25,000 টাকা জমা দিয়েছি আগে, এগুলো কোনো মিনিং নাই, নিজের মতো করে আমি এঁকে দিচ্ছি। এখন যখন প্রথমবার আমাকে এখানে দেওয়া শুরু করলো, 5 মিনিট পরে বললাম যে মাফ করে দেন, আমি নাই, আমি আর করবো না। পরে যখন দেখলাম যে আমাকে টাকাটা ব্যাক দিবে না, 15 সালে ইউনিভার্সিটি লাইফ, 25,000 টাকা ব্যাক দিবে না, তুমি করো ভাই, থাক করো। আরেকটা বিষয় আছে, আসলে তারা জানতে চাই আমি আসলে কোন নায়কের কপি। তারা কনফিউশন হয়ে যায়, কে একবার সালমান খান, একবার বলে রণবীর কাপুর, একবার টম ক্রুজ। আসলে আমি এগুলো কোনো কিছুই না, আমি একজন সাধারণ মানুষ, আমি বাঙালি ছেলে। আমি আইডল হিসাবে আমি আমার সালমান শাহ ভাইয়াকে বেশি পছন্দ করি, এবং সেকেন্ড টাইম হচ্ছে পছন্দ করি সাকিব ভাইকে। আমরা কি আজকে নাগরিক টেলিভিশন থেকে ছোট্ট একটা নাচের স্টেপ দেখতে পারি, বসে বসে সেটিং স্টেপ? হাতের সেটিং দিলে আমি এটা দিতে পারি, এটা আসলে বেশি ভালো লাগবে আর কি। এটা তার সাথে পুরো শরীর কাঁপে আর কি। এটা আমার নাচ আর ফাইট আমার খুব পছন্দ, যেহেতু আমি মার্শাল আর্ট করেছি। ফাইটিং এর একটা দেখবো নাকি, ঘুষি টুসি? এটা তো সব মার্শাল আর্টের। ও ওয়াও, আমি কিন্তু ভয় পাচ্ছি। সব মার্শাল আর্টের আর কি অ্যাকচুয়ালি। প্রিয় রাজনৈতিক ব্যক্তি কি আপনার আছে? অবশ্যই, আমার জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। খুব রিসেন্টলি আমরা একটা গণমাধ্যমের মাধ্যমে জানলাম যে আপনি বলছিলেন যে ইউনিভার্সিটিতে থাকতে আপনি ছাত্র দল করতেন বা ছাত্র দলের ক্যাডার ছিলেন, এই কারণে সম্ভবত খুব নির্যাতনের শিকার হতে হয়েছিল। না, একদমই না, এটা আমি কলেজ লাইফে ছিলাম। আসলে আপনি তো জানেনই, ছোটখাটো একটা পোস্টেও থাকলে অনেক সময় অনেক হ্যাম্পার হতে হয়েছে আর কি। এটা আমার ভালোবাসার জায়গা থেকে করেছিলাম। একজন মানুষের ব্যক্তিত্ব আমার পছন্দ, সেটা আমার অপরাধ না। আমার জিয়াউর রহমানের ব্যক্তিত্ব আমার খুব পছন্দ। আমার আম্মু, মানে এগুলা গল্প না, আপনি জানেন যে মেজর জিয়া সাহেব মৃত্যুবরণের কতদিন পর্যন্ত তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই পর্যন্ত আমার আম্মু ভাত খায়নি, পানি মুখে দেয়নি। তাই? হ্যাঁ, পানি মুখে দেয়নি। এটা পার্সোনাল একটা ফিলিংস, পার্সোনাল একটা ভালোবাসার জায়গা। নর্মালি ক্যামেরার সামনে বলতো আমার সমস্যা। নিপুণ আপু তো আমার অনেকগুলো ছবি নষ্ট করছে, হ্যাম্পার করছে। নিপুণ আপু আমাকে শুটিং করার ছবিতে ফোন করে ছবি থেকে বাদ দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছে ডিরেক্টর প্রোডিউসার কে। আয়না ছবিতে তো ফোন করে ট্রাই করছে। আয়না ছবিতে আমার শুটিং স্পটে লোক দিয়ে ফোন করাইছে, হুমকি দিয়েছে যে আমাকে বাদ না দিলে ছবি সেন্সর করতে দিবে না। আমি পাশ করার পরেও আমাকে সারা বাংলাদেশের জার্নালিস্টরা কোনো অপরাধ ছাড়াই আমাকে সারা বাংলাদেশ থেকে বয়কট করেছিল, এবং আমাকে নিয়ে অনেক বাজে বাজে নিউজ করেছিল, যেখানে হাজার জায়গায় লেখা ছিল যে আমি ছাত্র দলের ক্যাডার। তখন কিন্তু সেটা সরকারটা কিন্তু বিএনপি সরকার ছিল না, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারই ছিল। আর যাক, আমি কোনো দলের না, এইগুলা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি কোনো আওয়ামী লীগের না, আমি কোনো বিএনপির না, কাউকে আমার খুশি করার কোনো দরকার আমার মনে হয় না। আপনি হাসলে আপনার গালগুলো লাল হয়ে যায়, এটা অনেকেই ভক্তরা বলে। আর আপনার বন্ধু সঞ্জু জন, তিনি আবার বলেছেন আপনি নাকি ব্লাশন দেন। ও তো হিংসা করে বলছে আমাকে। ও আচ্ছা, আপনার বন্ধু আপনাকে হিংসা করে? ব্লাশন দিয়ে তো বোঝাই যায় কখন। আর ব্লাশন আমি এগুলো পছন্দ করি না। শেভ করার সময় শেভিং লোশনটা পর্যন্ত আমি হয় জার্মানি নাইলে আমেরিকা, একদম লিগ্যাল প্রোডাক্ট হইতে হবে, নাহলে আমার অনেক প্রবলেম হয় এটাতে। লিপস্টিকের যে একটা কথা ওঠে যে জয় চৌধুরী লিপস্টিক দেন, আমি দুষ্টুমি করে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আচ্ছা এত ন্যাচারাল লাগে, জয় চৌধুরী কোন শেডের লিপস্টিকটা দেয়? জানি না, আমি জানি না অ্যাকচুয়ালি। অনেক শীতে আমি অনেক সময় লিপ জেলটা ইউজ করি, তাছাড়া কখনো এগুলো আমি আমার শুটিং স্পটে আমি আমার মেকআপ ভাইয়েরা কখনো ব্রাশন বলেন বা লিপে একটা ন্যাচারাল দিতে বলে, আমি এগুলো কখনোই, মানে আপনি কোনো মেকআপ ইউজ করেন না? ইউজ করি সিনেমার জন্য যতটুকু দরকার ততটুকুই জাস্ট। এই মুহূর্তে একটা ডেয়ার দেই, আপনি ভাবিকে কল করে আজকে বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করেন কি রান্না করছে আজকে দুপুরে। রান্না করছে এটা তো জিজ্ঞেস করাই যেতে পারে। হ্যাঁ, হ্যালো, তুমি কি রান্না করছো? আমি তো আজকে রান্না করি নাই, স্বামী রান্না করছে। আচ্ছা, যাই হোক, সেটা কি রান্না করছে? ও মুরগির মাংস ঝোল করছে আর লাউ দিয়ে চিংড়ি মাছ, ডাল, লাল শাক ভাজি। আই লাভ ইউ। কেন তোমাকে ফোন দিতে বলছে না? না, মজা করো আমার সাথে। আচ্ছা, আই লাভ ইউ। কখন আসবা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে, ফোন দিচ্ছি।
দীর্ঘ 12 বছর আপনি সন্তান এবং বউ লুকিয়ে রেখেছিলেন, সেই সময়টা প্রেমের প্রস্তাব আসতো না আর ভাবি রাগ করতো না আপনার সাথে? সন্তানের বয়স তো 3 বছর। সেটাও কথা। 12 বছর তো বয়স ছিল, সবাই জানতো। সব থেকে মজার ব্যাপার কি, আমার বিয়ে করার পরে আমি সবাইকে আমার বাচ্চার কথা যখন বলি, বলার পরবর্তীতে আমার মেয়ে ফ্যান অনেক বেশি বেড়ে গেছে। আমি আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, এটা আমার গর্বের ব্যাপার। আমার কোন মেয়ে আমাকে পছন্দ করে সে কষ্ট পাবে, কোন ফ্যান আমাকে পছন্দ করে সে কষ্ট পাবে, এর জন্য আমি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে মানুষের সামনে আনবো না, এটা একটা একদমই মানে নিতান্তই ব্যক্তিত্বহীন একজন চিন্তা ভাবনা। একদমই। আমার নিজের এথিক্স এর কথা বলতেছি। এই উপলব্ধি কি পরবর্তীতে হয়েছিল, মানে 12 বছর পরে? আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে নাই তুমি কি বিবাহিত কিনা। আমার অনেক ইন্টারভিউ হয়েছে, অনেক চ্যানেলে গেছি, জিজ্ঞেস করে সবাই তুমি কার সঙ্গে রিলেশন, কার সঙ্গে প্রেম করো। এই আমি বলি যে আমি এর সঙ্গে করি না, এটা করি না, ওইটা করি না। আমি কিন্তু আপনার ইন্টারভিউ দেখেছি এবং একটা জায়গায় আপনি বলছিলেন যে বিয়ে করলে তো সবাই জানবেই, বিয়ে তো হবেই, এরকম কথা বলছিলেন। আছে কিন্তু আপনার কাছে প্রমাণ। বিয়ে করলে না প্ল্যানিং আছে কিনা এরকম জিজ্ঞেস করছে, তখন আমি বলছি দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছিলেন। ওরকম না, অ্যাকচুয়ালি আসলে আমার জার্নালিস্ট ভাই যারা আছেন তাদের 80% আমার ইন্ডাস্ট্রির লোকজন, ওরা মানে 80% সবাই জানতো আমি ম্যারিড, বাট সবাই গসিপিং করে নাই, আমাকে হয়তো ভালোবাসছে। কিছু না মনে করলে, আপনার দাড়ির স্টাইলটা কি, এটাকে কি বলে, কি কাট বলে? আমি শেভ করলে আমার বন্ধুরা মানে ফর্সা, তো ফর্সার জন্য বলে যে শেভ করাটা ঠিক হচ্ছে না, বেশি মানে বাচ্চা বাচ্চা লাগতেছে, বেশি এই প্রবলেম ওই প্রবলেম। আরেকটা আমার প্রবলেম হচ্ছে আমি ক্রিকেটার ছিলাম, ন্যাশনাল 15-এ খেলতে গেলে আগে দেখে আমার দাড়িটা উঠছে কিনা আর আক্কেল দাঁত উঠছে কিনা, কি যেন একটা মেশিন আছে, মেশিনে বুঝতে পারে যে এটা তার কত এজে তার উঠছে। মেডিকেলে ফিট হওয়ার জন্য আমি ক্লাস 8-এ থাকতেই আমি শোন দিয়ে দাড়ি উঠাইতাম, যে আমার যাতে মেডিকেলে যাতে আমি টিকতে পারি, যার জন্য আমার দাড়িটা অতটা ঘন না, কিন্তু আমি ট্রাই করি যতটুকু আছে এতটুকুই সিমসাম করে রাখার জন্য। জয় চৌধুরী শুধু ক্লাস ফাঁকি দিতেন না, তিনি মুরগি, ছাগল, অনেক কিছু চুরির অভিজ্ঞতা আছে। ছাগল চুরির অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। খুব কাছের একজন আঙ্কেল, সে সবসময় আমাদেরকে খুব শাসন করতো অনেক বেশি। আমরা এই বেটার একটা শায়েস্তা করবো, এই বেটার মুরগি আমরা চুরি করব। আমরা মুরগি চুরি করতে গিয়ে দেখি একটা ছাগল বাঁধা ওখানে, চিন্তা এত কষ্ট করে, আমি যদিও ছাগল মানে খাসি খাই না, সবাই বললো যে না এত কষ্ট করে 10-12টা মুরগি নেওয়ার দরকার কি, খাসিটা নিয়ে যাই। কি করছিলেন ছাগলটা? খেয়ে ফেলছে ওরা। আপনি খাননি? না, আমি খাইনি। ছোটবেলা একবার ভয় পাইছি, স্কুলের ঠিক পাশেই আমার বাসা, ভোরবেলা দেখি অনেক আওয়াজ হচ্ছে কিসের, আমি ক্লাস তখন পড়ি 4-এ আই থিঙ্ক। আমি বের হয়ে যা দেয়ালটা উঁচু করে দেখি যে ওইখানে পেয়ারা বাগান ছিল, প্রায় 50-60টা ছাগল চুলে ঝুলে রাখছে। ওই দেখার পরে আমি যে একটা শক খাইছি, ভয় পাইছি, ভয়ের পর থেকে আমার আমি ওটা আর খাইতে পারি নাই। ওই ক্লাস 3-তে যখন পড়ি তখন, এখন পর্যন্ত আমি আর খাইনি কখন। শনিবার আপনার সব ধরনের শনি লাগে, তো আমাকে যখন ডিরেক্টর বলছিলাম, বলছিলাম ভাইয়াকে কিন্তু শনিবার দেওয়া যাবে না, অন্য জায়গায় এটা শনিবার কিন্তু দেওয়া যাবে না, কারণ শনিবারে ভাইয়া সকল শনি লাগে। এখন আমি একটু কেয়ার করে চলি আর কি। আসলে দেশের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে, 5 তারিখের পরে আমার গাড়ির চারপাশের মাংস সব উঠে গেছে। বনানীতে আমি আসার পরে, বনানীতে ঢুকলেই অটোগুলা প্রতিদিন আমার গাড়িতে লাগাবে। গাড়ির এমন কোন জায়গা নাই সেখান থেকে মাংস উঠে নাই। এই শনিবার আসলেই না আমার মেজাজটা নষ্ট হয়ে যায়। ওনাদের আজকে আমি আমার গাড়িটা রেখে ভাঙা একটা ট্রাক নিব, ট্রাক নিয়ে সামনে যেগুলোরে পাবো সবাই উড়াইতে যাবো। আমি কুল থেকে ট্রাই করি যে না আসলে এটা আমার সাথে যাবে না। ইভেন উল্টা সাইড দিয়ে আসতেছে, আপনি জায়গা দিচ্ছেন না, আপনাকে গালিগালাজ করতেছে। মিনিমাম এই পর্যন্ত আমি যদি শুধু হিরো না হতাম, আমি ফালা দিল 30টার উপরে মার্ডার মামলা খাইতাম, 30টার উপরে না অ্যাটেম্প টু মার্ডার মামলা খাইতাম মিনিমাম। কারণ আমার বাসা থেকে বের হলে ওদের চেহারা দেখলে আমার মেজাজটা নষ্ট হয়ে যায়, ওদের অ্যাটিটিউড, ওদের ভাবভঙ্গি, মেন রোডের উপরে মাঝখানে রেখে বসে থাকবে, হর্ন দিবেন, ঘাড় ঘুরে এমন একটা কথা বলবে। আমি হিরো না হলে আমি বললাম না আমি 30টার উপরে অ্যাটেম্প টু মার্ডারের কেস খাইতাম। সবগুলো অটো চালক, 99% অটো চালক। আমি ওই রিক্সাওয়ালাদেরকে অনেক বেশি সম্মান করি যারা পায়ে প্যাডেল দিয়ে রিক্সা চালায়। ওরা চাই যে 2টা টাকা সেভ করে তার ফ্যামিলিকে দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে 80% অটোওয়ালা সারাদিন অটো চালাবে, রাত্রেবেলা চিন্তাই করবে। 80% সবগুলা ক্রাইম গুলাই হচ্ছে সব অটোওয়ালাদের জন্য। দেশের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। ভাই আমি 80,000 টাকা ট্যাক্স দিচ্ছি, 85,000 টাকা আমার গাড়িতে ট্যাক্স দিচ্ছি আমি, আর সেই লোক আমাকে এসে ঝাড়ি দিতেছে, আমার ড্রাইভারকে এসে ঝাড়ি দিতেছে, তুমি কেন, আমি রং সাইডে যাচ্ছি, তুমি কেন আমাকে জায়গা দিচ্ছ না। শিল্পী সমিতি নির্বাচনে একটা মারামারির ঘটনা ঘটেছিল এবং আপনাকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে আপনি কিছুদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা হয়েছিলেন। ওটা কি কোনো রাজনৈতিক পরশ্রী কাতার জন্য হয়েছিল?
ভাই আমি চিল্লাফাল্লা করছি, তার মানে এই না যে আমি তো কারো গায়ে হাত দিই নাই। ওখানে তো মারামারি করছে আরো অনেকে, তাদেরকে বয়কট করা হয়নি, আমাকে কেন সারা বাংলাদেশের মানুষ বয়কট করলো? এটা একটা গেম ছিল, এটা গ্রুপিং ছিল, কার grouping এটা ছিল? নিপুণা পরিয়াস ভাই ছিল। পরবর্তীতে আমরা তাদের কল রেকর্ড বের করছি, আমাদের ভাই ব্রাদারই তো জার্নালিস্ট যারা দুই একজন আছেন যারা গেমটা খেলছে তাদের সাথে কয়বার কথা হয়েছে, কি হয়েছে, আমরা সব এটা বের করে ফেলছি। এটা নিয়ে কথা বলি নাই কেন, সবাই আমরা ভাই তার মনে মানে করি আপনি আর কি। রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছিলেন। 100%। শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন পর্যন্ত নির্বাচিত আছেন। পুরো দেশের মানুষের কল্যাণের জন্য কখনো কি এমপি ইলেকশনে দাঁড়াবেন কিনা? আমি কখনোই দাঁড়াবো না, কখনো রাজনীতি করব না, বাট আমি সোশ্যাল ওয়ার্ক করব। শেষ লাইফ হলো আমি একটা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করব। আমি ওটাকে বৃদ্ধাশ্রম বানাবো না, আমি ওটাকে নাম দেবো পরিবার। আপনাকে করা হয় এমন কমন কমেন্ট কোনগুলা? ইদানিং আমার অনেক বেশি হ্যাটার্স বেড়ে গেছে। হ্যাটার্স, আপনার মনে রাখতে হবে যে একটা হিরো বা একটা হিরোইন যখন একের অধিক ছবি করবে তখন মনে করবেন যে এর নিজস্ব যোগ্যতা থেকে ছবি করে। একদম। আমার বাবা প্রযোজক না, আমার নানাও প্রযোজক না, দাদাও প্রযোজক না। 20 মুভি আমার শেষ হয়েছে, সলো মুভি ছিল আমার 17টা, আমার 10টার উপরে মুভি, সেটা 1 কোটি টাকার উপরে বাজেট। লাস্ট প্রেম প্রীতি বন্ধনই 1 কোটি 80 লাখ টাকা বাজেট, 50 লাখ বাজেটই ধরেন। 18টা ছবিতেও 9 কোটি টাকায় মানুষ আমার উপর ইনভেস্ট করেছে। 9 কোটি টাকা? সেক্ষেত্রে আমার কোয়ালিটি কতটুকু আছে, আমাকে দর্শক কতটুকু ভালোবাসে, সেটা আমি শুধু দেখবো। যে দর্শকগুলো আমাকে হলে গিয়ে ছবি দেখছে আমি তাদেরকে বিচার করব। আমার পরিচালক আমাকে নিয়ে স্যাটিসফাইড, আমার প্রযোজক আমাকে নিয়ে স্যাটিসফাইড, কমেন্টসে কে কি করলো, কে কি বললো, এটা অ্যাকচুয়ালি আমার দেখার একদমই সময় নেই। এই মুহূর্তে কি কি কাজ আসছে জয় চৌধুরীর? এই মুহূর্তে আমার কাজগুলোর ভিতরে আছে আয়না, এক পশলা বৃষ্টি, ভালোবাসি কত বুঝাবো কেমনে, অবাস্তব ভালোবাসা, কাকতারোয়া, অপারেশন জ্যাকপটের কাজ একটু বাকি আছে। একদমে কতগুলো মুভির নাম বলতে পারেন নিজের? এক জবান, হিটম্যান, ক্ষণিকের ভালোবাসা, ভালোবাসি কত বোঝাবো কেমনে, এরপর অন্তর্জালা, চিনি বিবি, এই তো জীবন, অমানুষ হলো মানুষ, আমার শেষ কথা, ট্র্যাপ, প্রেম প্রীতি বন্ধন, অবাস্তব ভালোবাসা, কাকতারোয়া, এক পশলা বৃষ্টি, আয়না। এর ভিতরে আমি আর জাহেদ ভাই ছিলাম, যেহেতু ওটা অন্তর্জালাটা ব্যবসা সফল ছিল, মোটামুটি বাজেটের টাকা যেটা প্রেম প্রীতি বন্ধন থেকে সে টাকাটা উঠে গেছে। আমার একটা বড় ছবি আসতেছে, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, মুম্বাইয়ের প্রোডাকশন, সেটার প্রিপারেশন আমার চলছে অলরেডি। আমি এটা পাবলিশ করতে আমাকে নিষেধ করেছে, যেটা শুটিং হচ্ছে ওয়াশিংটনে, কাশ্মীরে, মুম্বাইতে, কলকাতাতে। নায়িকা তো আপনার পূজা ব্যানার্জি, এটা তো নিউজ হয়ে গেছে। 5ই আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি বা অন্যান্য কারণে অনেক নায়ক কিন্তু নায়ক নায়িকা বাংলাদেশের বাইরে চলে গেছেন। এখন তো মোটামুটি বলা যায় যে মাঠ ফাঁকা, আপনি গোল দিবেন কবে? মার তো নাই, গোলকিপারও নাই, ইচ্ছারা হল খুলতেছে না। দেশে যে পরিবেশ পরিস্থিতি, আপনি আউটডোরে গিয়ে শুটিং করতে পারতেছেন না। আপনি এফডিসি কেন্দ্রিক শুটিং কোথায় করবেন বলেন? ইলেকশনের আগে আপনি প্রযোজকরা ছবি রিলিজ করতে চাচ্ছে না। সাকিব ভাই ব্র্যান্ড, সাকিব ভাই যে লেভেলে চলে গেছে সেই লেভেলে ইন্ডাস্ট্রিতে কোনো মানুষ এখন আর যেতে পারবে না। তবে সাকিব ভাই বাদে কারোর ছবি কোনো হলে এবং কোনো ডেটেই দর্শকের টাকা উঠানো টাফ হয়ে যাবে, কারণ আমার হলই তো নাই ভাই। যতক্ষণ না পর্যন্ত আমার গভর্নমেন্টের তদারকি হবে, যতক্ষণ পর্যন্ত ই টিকিটিং না হবে, যতক্ষণ পর্যন্ত হলগুলা ডিজিটালাইজ না হবে, যতক্ষণ পর্যন্ত সেন্টার সার্ভার না হবে, ততক্ষণ পর্যন্ত প্রযোজকরা তাদের টাকাটা ফেরত পাবে না। আপনি তো স্পষ্টবাদী। হ্যাঁ, এখন এটা যদি হয়, আপনাকে এটা বলি হয়। যে কোন ডিরেক্টর বা কোন মানুষটা আপনার ক্যারিয়ার নষ্ট করার জন্য সবচেয়ে বেশি পিছনে লেগেছিল? এফ এম মানি আমার প্রথম ডিরেক্টরি। উনি চাইলে আমাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু উনি চাচুকে অনেক বেশি নেগেটিভিটি করেছে আমার বিষয়গুলো নিয়ে। ওনার 2টা রূপ আমি দেখেছি, একটা রূপ চাচুর সামনে থাকলে, একটা রূপ চাচু চলে গেলে। আমার হাসিটা কেন ভালো হচ্ছে না আপনি কেন আমাকে বলবেন না, আমার হাঁটাটা ভালো হচ্ছে না আপনি কেন আমাকে বলবেন না। প্ল্যান করেছে যে যাতে আমার এটা ভালো না হয় স্ক্রিনে, যাতে আমাকে খারাপ লাগে দেখতে। তার মানে আপনাকে অনেকটা বাধ্য হয়েই কি এফএম অনেক চলচ্চিত্রে নিয়েছিলেন যে দীপজল চাচু ছিলেন দেখে? 100%। আপনি নিজেই কোন একটা গণমাধ্যমে বলছিলেন যে রাত 3টা পর্যন্ত পরিমণি না খেয়ে থাকেন, শুধু আপনি আসবেন, এসে তাকে কোন একটা খাবার খাওয়াবেন। না এরকম না, এরকম না। ও তো আমাদের বাসায় তো ফ্যামিলির মতো ধরতে গেলে। যদি আমার বাসায় কখনো যাই, আমি বাসায় নাই, ফিরতে অনেক লেট হচ্ছে, তখন পর্যন্ত ওয়েট করে আর কি, কারণ সবাই বর্নিং একসাথে বসে খাবে। এটা প্রতিটা ফ্যামিলিতে এটা হয় আর কি। সর্বশেষ কি বায়নাটা ধরেছিল পরিমণি আপনার কাছে? না, আমার বাসায় হচ্ছে কিজুনা একটা আউটলেট আছে, যেটা আপনার ভাবি চালায়। প্রথম থেকেই ওটা পরিমণি নিজেরই মনে করে, শাড়ি পছন্দ হলেই আমার এই শাড়িটা এটা আমাকে দেবে। বান্ধবী হিসেবে কিনে নেয় নাকি? কিনে দেয়। আবার আরেকজন আবার আপনার ভাবি পেমেন্টও রাখে সেটা। আপনার সম্পর্কে সবচেয়ে অদ্ভুত ক্যাপশন কি দেখেছেন যেটা দেখে আপনি নিজেই হাসছেন? বিচ্ছেদ হলো জয় চৌধুরী।
আমি নিজেই জানি না আসলে বিচ্ছেদ হলো কেন। জোর করে বিচ্ছেদ করাবে নাকি? না আসলে অনেক সময় অনেক হ্যাটাস থাকে, তো অনেক হিরোইনেরও হ্যাটাস থাকে, তারা চেয়েছে সেই হিরোইনের সাথে আমার একটু ডিস্টেন্স হইতে, অথবা এর জন্য হতে পারে এরকম কোনো কিছু। ক্যাপশনটা আবার আমার ওয়াইফও শেয়ার দিছে, যে আমি তো নিজেও জানি না কখন হইলো। আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, জি 2007 সালে উনি আমাদের ছেড়ে চলে জি। গেছেন। বাবার সাথে শেষ কথাটা কি মনে আছে? আমি জুম্মার নামাজটা পড়ে আসছি, আব্বু আমাকে ডাকতেছে, যাওয়ার পরে শেষ কথা হচ্ছে মুক্তিকে ডাক দে, আমার ছোট ভাইটা, ছোট ভাইকে ডাক দিছি, কয় ডাক ভাই দেওয়ার পরে আপনি? বলতেছে 2 ভাই, আচ্ছা। আমার নাম জয়, ওর নাম মুক্তি, ছোট ছোট, ও জার্মানিতে এখন পিএইচডি করতেছে। আব্বুর মুক্তিযোদ্ধা, তার স্বপ্ন ছিল যদি কখনো তার বাচ্চা হয়, ছেলে হলে জয় রাখবে, মেয়ে হলে রাখবে মুক্তি। তা চিন্তা করছে যে দুইটা সন্তান যেহেতু আসছে, জয় মুক্তি রেখে দিছে। বলতেছে যে আব্বুরে আমার তো খুব খারাপ লাগতেছে। তা আমি কি করলাম, আব্বুর মাথা টোকাই দিতাম, আমি এভাবে মাথা টোকাই দিলে আব্বু খুব মজা পেত। তা আব্বু অসুস্থ অবস্থায় ঘাটটা আবার একটু উঁচা করতো যাতে আমি এখানে একটু টোকাই দিই। আম্মু রান্না করতেছিল, ঠিক জুম্মার নামাজে পর আম্মুকে ডাক দিলাম, আম্মু দূর দিয়ে চলে আসলো, আম্মুকে বলতেছে আমাকে একটু পানি খাওয়া, তো আমার খুব খারাপ লাগতেছে, আমাকে একটু পানি খাওয়া। তা আম্মু দ্রুত পানি এনে, আম্মু কিভাবে যেন বুঝতে পারছে যে সামথিং রং, পরে আম্মু পানি খাওয়ালো, আমাকে দিতে বললো, আমি তো কিছু বুঝতেছি না, চোখটা বুঝে গেল, মানে চোখ বুঝলো, মানে চোখ বুঝে গেল, মানে মানুষ তো কষ্ট পায় না অনেক ধরনের, আমার এই সেই অনেক কিছু বলে না, মানে সে কোনো কথাই বললো না। আম্মু শুধু বললো যে দোয়া পড়ো আব্বুর জন্য। তা আমি দোয়া পড়লাম, দোয়া পড়তে পড়তে দেখি যে আব্বু চোখটা বন্ধ হয়ে গেল, আর চোখটা খুললো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সসেজ শোতে আসার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, এই ছিল সসেজ শো এর আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।